আর্থিক বিবরণী বিশ্লেষণ যে অধ্যায়টাকে আমরা চিনি অনুপাত বিশ্লেষণ নামে, সেই অধ্যায়ের ক্লাসটি আজকে কি করা হবে, নেওয়া হবে। এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল পরীক্ষাতে সবসময় আসবে, তুমি যেই বোর্ডেরই হও না কেন। দুইটা সৃজনশীল থেকে তুমি যদি চাও 20 থেকে 25 মিনিটের ভিতরেই সেই দুইটা সৃজনশীল অ্যান্সার করা সম্ভব। দেখো, সচ্ছলতার অনুপাত, কিসের অনুপাত? সচ্ছলতার অনুপাত। এই সচ্ছলতার অনুপাতের ভিতরে আমাদের তিনটা জিনিস জানতে হবে, তিনটা জিনিস। 1 নাম্বার জিনিস জানতে হবে মালিকানা তহবিল। 2 নাম্বারে জানতে হবে মোট সম্পদ বলতে আসলে সচ্ছলতার অনুপাতে কি বোঝায়। মোট সম্পদ বলতে আসলে মোট সম্পদ বোঝায় না, মোট সম্পদ বলতে বোঝায় মোট সম্পদ মাইনাস অসমন্বিত ব্যয়। মোট সম্পদ বলতে বোঝায় কি? মোট সম্পদ মাইনাস অসমন্বিত ব্যয়, অথবা বোঝায় স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ। স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ, অথবা মোট সম্পদ থেকে অসমন্বিত ব্যয় বাদ। অসমন্বিত ব্যয়ের কোনো জায়গা নাই সচ্ছলতার অনুপাতে, ঠিক আছে? তাহলে দেখো এই যে মালিকানা তহবিল, মালিকানা তহবিলে আমি এখানে কতগুলা নাম লিখছি, এই নাম ছাড়া কোনো নামই পরীক্ষায় থাকবে না। তোমাদের এক্সট্রা কোনো কিছুই মুখস্থ করতে হবে না, জাস্ট এইখানে যেগুলো আছে এগুলো আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। তাহলে মালিকানা তহবিল কিভাবে বের করতে হয়? অসমন্বিত ব্যয়টাকে মাইনাস দিতে হয়, অসমন্বিত ব্যয়টাকে মাইনাস দিতে হয় কাদের থেকে? এই সমস্ত হিসাবের যোগফল থেকে। তাহলে এখানে কি কি আছে, যেগুলোর নিচে আমি দাগ দিব ওইগুলো একদম ঠাটা মুখস্থ, এগুলো পরীক্ষাতে বেশি আসবে। শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, এই তিনটা সবচেয়ে বেশি থাকে। শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত আয়। ক্লিয়ার? ওকে। শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত আয়। শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত আয়। এরপরে আরো তিনটা থাকে, সেটা হচ্ছে শেয়ার অধিহার, পরিপূরক তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। এগুলা রেয়ার, মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন আর সংরক্ষিত আয় এই তিনটা 99% টাইমে পাওয়া যায়। এই তিনটা 99% টাইমে এই তিনটা পাওয়া যায়। আর বাকি তিনটা এক্সাম দিব কিভাবে? আচ্ছা, ওকে। তাহলে শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ কি? সংরক্ষিত আয়, ঠিক আছে? আচ্ছা, এখন শেয়ার অধিহার, পরিপূরক তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল থাকে, সেটা আমাদের মুখস্থ করতে হবে। এই 6টা হিসাবের যোগফল থেকে অসমন্বিত ব্যয় বাদ দিতে হবে। অসমন্বিত ব্যয় কোনগুলা? এই যে এগুলো হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় আমরা আর্থিক অবস্থার বিবরণীর জন্যই শিখছি, যেমন প্রাথমিক খরচ, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, এগুলো হচ্ছে অসমন্বিত ব্যয়। পরীক্ষাতে এই প্রাথমিক খরচটাই সবচেয়ে বেশি কি হবে? থাকবে। প্রাথমিক খরচটাই পরীক্ষাতে সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ, ভুয়া সম্পদ আর অসমন্বিত ব্যয় আসলে একই, ঠিক আছে? ভুয়া সম্পদ আর অসমন্বিত ব্যয় একই। ভুয়া সম্পদ, অলিক সম্পদ, অসমন্বিত ব্যয়, এই জিনিসগুলা সবগুলো আসলে একই রকম ভাবে কাজ করে, কিন্তু একটা ডিফারেন্স আছে। যেমন অলিক সম্পদ আর অসমন্বিত ব্যয় একটা ডিফারেন্স কি থাকে? অলিক সম্পদ বা ভুয়া সম্পদ জিনিসটা, অসমন্বিত ব্যয় জিনিসটা কি সেটা আগে বুঝো। অসমন্বিত ব্যয় হচ্ছে এমন ব্যয়গুলা, যে ব্যয়গুলা প্রতি বছর সমন্বয় করা হয়, যতটুকু অংশ সমন্বয় করা হয় নাই আগামী বছরের জন্য রাখা দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে অসমন্বিত ব্যয়। যেমন বিলম্বিত বিজ্ঞাপন, সমন্বয় করার পর যতটুকু ব্যয় অসমন্বয় অবস্থায় থাকে বা বিলম্বিত অবস্থায় থাকে, সেটাই বিলম্বিত বিজ্ঞাপন, অসমন্বিত ব্যয় যায়। প্রাথমিক খরচ, আমি এই বছর প্রাথমিক খরচ ধার্য করছি। প্রাথমিক খরচ কি? ধরো আমি একটা শোরুম দিছি, শোরুমটা হচ্ছে সাজানোর জন্য আমি 10 লক্ষ টাকা খরচ করছি। এটা হচ্ছে আমার ইনিশিয়াল এক্সপেন্স বা প্রাথমিক একটা খরচ স্টার্ট করার জন্য। এই খরচটা কিন্তু আমি একদিনের জন্য, 1 মাসের জন্য করি নাই, 5-7 বছরের জন্য করছি। আমি যে ডেকোরেশন করছি এটা মিনিমাম 5 থেকে 7 বছর এই ডেকোরেশনেই থাকবে, পরে আমি আবার চেঞ্জ করব। এটা প্রতি বছর সমন্বয় করা হয়, এগুলোকে বলা হয় অসমন্বিত ব্যয়। আর অলিক সম্পদ বা অলিক সম্পদকে আবার অস্পর্শনীয় সম্পদও বলা হয়। এইটা অ্যাকাউন্টিং এর দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, একটা হচ্ছে আমেরিকান স্টাইল। এক এক স্টাইলে এক এক ভাবে কি করা হয়, ধরা হয়। আর অলিক সম্পদ বলতে
নর্মালি আমেরিকান স্টাইলে ধরা হয় হচ্ছে যেগুলো হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ, সেগুলোকে অলিক সম্পদ হিসেবে ধরা হয়, যেমন ট্রেডমার্ক, সুনাম, এগুলাকে অলিক সম্পদ হিসেবে ধরা হয়। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ধরো নিচের কোনটি অলিক সম্পদ, প্রশ্নের উত্তরের ভিতরে প্রাথমিক খরচও আছে, সুনামও আছে, তাহলে তুমি সুনাম অ্যান্সার করে দিবা। আর যদি অসমন্বিত ব্যয় বলা থাকে তাহলে প্রাথমিক খরচ অ্যান্সার করে দিবা। এই দুইটা এইচএসসি লেভেলে এই দুইটাকে এমন ভাবে রাখছে যে দুইটা হচ্ছে দুইটার ভিতরে একটু ক্ল্যাশ হয়, মানে বুঝতে ছেলে মেয়েদের সমস্যা হয়, বাচ্চাদের সমস্যা হয়। কিন্তু তুমি যদি একটু ব্রডলি পড়ো, অ্যাকাউন্টিং এর দুইটা আলাদা আলাদা স্টাইলে যদি তুমি পড়ো, তখন তোমার কাছে এটা কি লাগবে, সহজ লাগবে। আর আমাদের এইচএসসি তে দুইটাকে মিক্স করে পড়ানো হয়, ঠিক আছে, যাতে ওভারঅল সবকিছু সম্পর্কে একটা আইডিয়া সে পায়। আচ্ছা, আমরা অঙ্কে ফিরে যাই আবার। তাহলে হচ্ছে মালিকানা তহবিলে তিনটা জিনিস মনে রাখতে হবে: শেয়ার মূলধন, অগ্রাধিকার, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়। এই তিনটার যোগফল থেকে অসমন্বিত ব্যয় বাদ দিতে হবে। শেষ। মোট সম্পদ হবে স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ, অথবা মোট সম্পদ থেকে অসমন্বিত ব্যয় বাদ দিতে হবে। ক্লিয়ার? বহির্দায় 3 নাম্বার হচ্ছে বহির্দায়। বহির্দায় কি? চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। চলতি দায় আর আচ্ছা, এই যে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি অ্যাড করে দিব। এই নাম্বারে 01846740405 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে আমি অ্যাড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বহির্দায় কি? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? তাহলে মালিকানা তহবিল শিখলাম, মোট সম্পদ থেকে অসমন্বিত ব্যয় বাদ দিতে হবে, এটা বুঝলাম। আর বহির্দায় কি? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, সেটাও আমি কি করলাম, সেটাও আমি হচ্ছে বুঝলাম, ঠিক আছে? এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কের ভিতরে চলে যাই। এই যে 3টা সূত্র আছে, মাত্র 3টা সূত্র। আগে সূত্র 3টা একটু বুঝাই। বলা আছে যে দায় মালিকানা অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত, মালিকানা মোট সম্পদ অনুপাত। আমি যেভাবে বলি তোমরা জাস্ট ওইভাবে একটু খেয়াল করো, যেভাবে বলি সেইভাবে একটু খেয়াল করো। দেখো, দায় মালিকানা অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত, মালিকানা মোট সম্পদ অনুপাত। আমার বেশি সূত্র মুখস্থ করতে হবে না, আমি শুধু নামের দিকে খেয়াল করব। প্রথমে আছে দায়, এরপরে আছে মালিকানা। প্রথমে আছে দায়, তারপরে আছে মালিকানা। দায় যেহেতু আগে আছে, এই যে বহির্দায় আগে উপরে, মালিকানা যেহেতু পরে, এই যে মালিকানা তহবিল কি নিচে। তাহলে দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে দায়ের জন্য বহির্দায়, মালিকানার জন্য মালিকানা তহবিল, মালিকানার জন্য কি মালিকানা তহবিল, ঠিক আছে? আচ্ছা, আবার দায় মোট সম্পদ অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত, এই যে দায়ের জন্য কি বহির্দায়, মোট সম্পদের জন্য কি নিচে মোট সম্পদ, যেটা পরে থাকবে সেটা নিচে, যেটা আগে থাকবে সেটা উপরে। তাহলে দায় মোট সম্পদ অনুপাত মানে কি? বহির্দায় ভাগ হচ্ছে মোট সম্পদ। আবার মালিকানা মোট সম্পদ অনুপাত, তাহলে মালিকানা যেহেতু আগে, মালিকানা তহবিল হবে উপরে, মোট সম্পদ যেহেতু পরে, মোট সম্পদ হবে কিসে? নিচে। তাহলে মালিকানা মোট সম্পদ অনুপাতের সূত্র কি? মালিকানা তহবিল বাই মোট সম্পদ। তাহলে সূত্রগুলা তোমার ক্লিয়ার। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহির্দায় মালিকানা তহবিল, দায় মোট সম্পদের সূত্র হচ্ছে বহির্দায় মোট সম্পদ, মালিকানা মোট সম্পদের অনুপাত হচ্ছে মালিকানা তহবিল মোট সম্পদ। আদর্শ মান, এইটার আদর্শ মান হচ্ছে 0.50:1, দায় মোট সম্পদের আদর্শ মান হচ্ছে 0.25:1, মালিকানা মোট সম্পদের আদর্শ মান হচ্ছে 0.75:1। ক্লিয়ার সবাই? এখন দেখো, এই সূত্রটা তো আমার ক্লিয়ার। বহির্দায় মানে কি? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, তাহলেই হয় বহির্দায়। চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, তাহলেই হয় বহির্দায়। মালিকানা তহবিল কিভাবে বের করে? শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, শেয়ার অধিহার, লভ্যাংশ সমতাকরণ তহবিল আর পরিপূরক তহবিল। এই 6টাকে যোগ করব, মাইনাস করে দিব অসমন্বিত ব্যয়, প্রাথমিক খরচ, শেয়ার অবহার,
অবলেখকের কমিশন, এগুলো তোমরা চতুর্থ অধ্যায়তেও পড়ছি, আমাদের তো এগুলো মনে থাকার কথা, এগুলো তো সহজ। অসমন্বিত ব্যয় কোনগুলো, এগুলো তোমরা চতুর্থ অধ্যায় পড়ে আসছি অলরেডি। তাহলে বহির্দায় হচ্ছে চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, আর মালিকানা তহবিল হচ্ছে মালিকানা তহবিলের 6টা হিসাবের যোগফল মাইনাস অসমন্বিত ব্যয়, এটা নির্ণয় হয়ে গেছে। দায় মোট সম্পদ অনুপাত, উপরে বহির্দায় নিচে হচ্ছে মোট সম্পদ, উপরে বহির্দায় নিচে হচ্ছে কি মোট সম্পদ। বহির্দায় আবার সেম, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায় বহির্দায়। মোট সম্পদ কি, স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ। মোট সম্পদে আসে কি, মোট সম্পদে আসে স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ, আর কিছু আসবে না। স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ, স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ, আর কিছু মোট সম্পদে আসবে না। এই যে আবার মোট সম্পদ, এইটার মোট সম্পদ যেটা, এইটারও মোট সম্পদ সেইটাই, স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ। এইখানে মালিকানা তহবিল যেভাবে বের করছি, এইখানে মালিকানা তহবিল একইভাবে আমি বের করব। তার মানে 3টা সূত্র, আমার মতে 2টা জিনিস শিখতে হয়, 3টা জিনিস, মালিকানা তহবিল বের করা, বহির্দায় বের করা, মোট সম্পদ বের করা। আর স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ আমরা আগের সূত্রে শিক্ষা আসছি। চলতি দায় দীর্ঘমেয়াদী দায় আমরা আগেই পারি, অসমন্বিত ব্যয়কে আমরা আগেই চিনি। আমাদের শুধু শিখতে হবে কি, মালিকানা তহবিলে কোন 6টা উপাদান আসে, সেখান থেকে 3টা উপাদান সবচেয়ে বেশি আসে। শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, এই 3টা সবচেয়ে বেশি আসে। এগুলো মনে রাখলেই তো অধ্যায়টা একদম সহজ। তাহলে সচ্ছলতার অনুপাতে সূত্র আছে এই 3টা, সূত্রটা আমরা কি করলাম, শিখলাম। আমরা এখন এই যে এখানে বলা আছে আদর্শমান, 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 এই আদর্শমান গুলা একটু নিজেরা প্লিজ, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু পড়ে নিবা, তাহলে তোমাদের জন্যই বেটার হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে অঙ্কের ভিতরে বলছে এই অঙ্কটা করেন, আমাদের ব্রেক দেওয়া হবে 10 মিনিট, তারপরে আমরা আরেকটা স্টেপ আছে, আরেকটা ভাগ আছে, সেই ভাগ শিকার পরে এই অধ্যায় শেষ, এই অধ্যায়ের কিছু নাই। দেখো দায় মালিকানা, দায় মালিকানা তহবিল নির্ণয় করতে বলছে, দায় মালিকানা তহবিল, দায় মোট সম্পদ আর মালিকানা মোট সম্পদ অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে করব দায় মালিকানা তহবিল, দায় মালিকানা তহবিল। তাহলে ক দেই, লিখলাম দায় মালিকানা তহবিল, দায় মালিকানা তহবিল। দেখো আগে বলা আছে দায়, এই কারণে আমি উপরে লিখবো বহির্দায়। এরপরে লেখা আছে মালিকানা, দায় মালিকানা তহবিল অনুপাত, দায় মালিকানা অনুপাত। তাহলে প্রথমে আছে দায়, আমি লিখবো বহির্দায়, তারপরে আছে মালিকানা, আমি এখানে লিখবো মালিকানা তহবিল, মালিকানা তহবিল, মালিকানা তহবিল, ঠিক আছে, মালিকানা তহবিল। ওকে, এখন আমার এই বহির্দায়ের মালিকানা তহবিল নির্ণয় করে নিতে হবে। আমি এখানে লিখবো গণনা, লিখবো মালিকানা তহবিল, মালিকানা তহবিল ইকুয়াল টু, দেখো এইখানে কি কি মালিকানা তহবিলে যাইতে পারে, কি কি মালিকানা তহবিলে যাইতে পারে, এই যে শেয়ার মূলধন, এই যে অগ্রাধিকার শেয়ার, তারপরে আছে সাধারণ সঞ্চিতি, ঠিক আছে, আর আছে সংরক্ষিত আয়। তাহলে শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার, এটা খুবই কমন, সরি এটা বলতে ভুলে গেছিলাম, এটাও খুবই কমন, অনেক বেশি আসে, ঠিক আছে, সাধারণ সঞ্চিতি। তাহলে শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এই 4টা যোগ হবে, এই 4টা কি হবে, যোগ হবে। শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়। টাকার পরিমাণ কত টাকা, টাকার পরিমাণ হচ্ছে 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ। তাহলে 5 আর 5 10, এখানে আছে 2 লক্ষ, 12 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 12 লক্ষ টাকা। পরীক্ষাতে আমরা কিভাবে করব, আমরা গণনার এখানে লেখা দিব শেয়ার মূলধন, শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার যোগ সাধারণ সঞ্চিতি যোগ সংরক্ষিত আয় মাইনাস
প্রাথমিক খরচ। দেখো অসমন্বিত ব্যয় কি করতে হয়, মাইনাস করতে হয়। অসমন্বিত ব্যয় একটাই আছে, প্রাথমিক খরচ কত টাকা, 50,000 টাকা। তাহলে আমি টাকা লিখবো 5322। তাহলে টাকা লিখতে হবে আমার 5,00,000, 3,00,000, 2,00,000 প্লাস 2,00,000 প্লাস হচ্ছে 2,00,000 আর মাইনাস হচ্ছে 50,000, মাইনাস হচ্ছে 50,000। ঠিক আছে, তাহলে আমার এখানে আমার মালিকানা তহবিল হবে হচ্ছে কত, মালিকানা তহবিল হবে হচ্ছে 11,50,000, 11,50,000। মালিকানা তহবিল হবে কত, 11,50,000 টাকা। বুঝা গেছে, ক্লিয়ার। এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টা অথবা 3টা, এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টা অথবা 3টা। 22 থেকে 23 নাম্বার এই অধ্যায় থেকে আসে দ্বিতীয় পত্রে, 22 থেকে 23 নাম্বার, 100 থেকে 22 থেকে 23 নাম্বার এই অধ্যায় থেকে কি হবে, আসবে। ঠিক আছে, ওকে প্রান্ত মন্ডল, ভেরি গুড। ওকে, তাহলে আমার বহির্দায় কত, বহির্দায়, এই যে বহির্দায়, এই বহির্দায় কত টাকা। দেখো এই যে এখানে বলা আছে পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা হচ্ছে আমার চলতি দায়, আর এইটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায়। তাহলে এই তিনটার যোগফলই হচ্ছে বহির্দায়। এই তিনটার যোগফলই কি, বহির্দায়। 1,00,000, 2,00,000, 50,50, 3,00,000 টাকা। কত টাকা, 3,00,000 টাকা। এই যে চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত যোগ পাওনাদার দীর্ঘমেয়াদী দায় যোগ 10% ঋণপত্র, এই তিনটা যোগ দিলেই পাওয়া যাবে বহির্দায়। ঠিক আছে, তাহলে 1,50,000, 1,50,000, 1,50,000, 3,00,000 টাকা। তাহলে বহির্দায় কত টাকা, বহির্দায় হচ্ছে 3,00,000 টাকা, 3,00,000 টাকা। এখন সেই 3,00,000 টাকাকে আমি ভাগ দিব 11,50,000 দিয়ে। ঠিক আছে, ওকে, তাহলে আমার বেরোবে কত, আমার বেরোবে 0.26:1, 0.26:1। ক্লিয়ার সবাই, ক্লিয়ার, এটা ক্লিয়ার, দায় মালিকানা অনুপাত ক্লিয়ার। দেখো 3,00,000কে আমি যখন ক্যালকুলেটর দিয়ে 3,00,000কে যখন আমি 11,50,000 দিয়ে ভাগ দিছি, আমার ক্যালকুলেটরে লেখা উঠছে 0.26 ডট সামথিং। তো আমার লিখতে হবে 0.26, আর এইটা ইস্টু দিতে হবে সবসময় কত, 1। এইখানে ক্যালকুলেশনে পরীক্ষাতে ভুল হয়, তাহলে যত ক্যালকুলেটরে আসবে ওইটা লেখা ইস্টু কত দিয়ে দিবা, 1 দিয়ে দিবা। ক্লিয়ার, আচ্ছা তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী অঙ্কে যাই। আমাদেরকে পরে বলছে দায় মোট সম্পদ নির্ণয় করতে, দায় মোট সম্পদ অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত। আমরা লিখবো দায় মোট সম্পদ, দায় মোট সম্পদ, দায় মোট সম্পদ অনুপাত। তাহলে উপরে হবে বহির্দায়, উপরে হবে কি দায়, উপরে হবে বহির্দায়, আর নিচে হবে হচ্ছে মোট সম্পদ, নিচে হবে মোট সম্পদ। উপরে হবে বহির্দায়, নিচে হবে মোট সম্পদ। দেখো বহির্দায় আমরা আগের অঙ্ক থেকেই জানছি, বহির্দায় 3,00,000 টাকা, আমরা লেখা দিই বহির্দায় 3,00,000 টাকা। মোট সম্পদ আমাদের বের করতে হবে, মোট সম্পদ আমাদের বের করতে হবে। আমরা লিখবো গণনা মোট সম্পদ। তাহলে আমরা কি করব, স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে দেব, স্থায়ী সম্পদ যোগ করে দিব কি সম্পদ, চলতি সম্পদ। স্থায়ী সম্পদের সাথে যোগ করে দিব চলতি সম্পদ। ঠিক আছে, দেখো তাহলে দেখো আমার এই যে এইটা আমার একটা স্থায়ী সম্পদ, এইটা আমার একটা স্থায়ী সম্পদ, আর এতটুকু আমার চলতি সম্পদ, এতটুকু আমার চলতি সম্পদ, উপরে দুইটা স্থায়ী সম্পদ। তাহলে 4,50,000 আর 2,00,000 কত হয়, 6,50,000। স্থায়ী সম্পদের পরিমাণ কত, স্থায়ী সম্পদের পরিমাণ 6,50,000। আমি লিখবো 6,50,000। চলতি সম্পদের পরিমাণ কত, চলতি সম্পদের পরিমাণ
কত দেখো, এতটুকু যোগ করলেই চলতি সম্পদের পরিমাণ পাওয়া যায়। 1,02,50,000, 2,50,000, তাহলে 2,50,000 হচ্ছে 5 লক্ষ, 6 লক্ষ, এখানে আছে আবার 2.5 লক্ষ, তাহলে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8,50,000 টাকা। কত টাকা? 8,50,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি চলতি সম্পদে লিখবো 8,50,000 টাকা। তাহলে টোটাল বেরিয়েছে কত? 8 আর 6 হচ্ছে 14, 50 50, 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদ হচ্ছে 15 লক্ষ টাকা। আমি মোট সম্পদের ঘরে লিখবো 15 লক্ষ। মোট সম্পদের ঘরে লিখবো আমি 15 লক্ষ টাকা। ঠিক আছে, ওকে। এখন 3 লক্ষকে আমি 15 লক্ষ দ্বারা ভাগ দিব। তাহলে 3 লক্ষকে আমি 15 লক্ষ দ্বারা কি করব? ভাগ দিব। আমার কত টাকা বেরোবে? আমার বেরোবে 0.20:1, 0.20:1। তাহলে আমার দায় মালিকানা দায় মোট সম্পদ অনুপাত কি? 0.20:1। তাহলে আমি এখানে লিখবো কি? অতএব সন্তোষজনক নয়। সন্তোষজনক নয়। কেন? কারণ আদর্শ মান হচ্ছে 2.50:1। আদর্শ মান হচ্ছে 2.50, 0.25:1। আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 0.25:1। যেহেতু 0.25:1 আদর্শ মান, 25 থেকে কম আছে, তার মানে সন্তোষজনক নয়। ক্লিয়ার সবাই? ওকে মেহেদি ভুইয়া, ঠিক আছে। তিশা, ঠিক আছে। ওকে তিশা, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার দায় মোট সম্পদ অনুপাত কি? শেষ। এরপর আমাকে করতে বলছে, আমি নতুন একটা অঙ্কে যাব। আমাকে করতে বলছে কি? আমাকে করতে বলছে মালিকানা মোট সম্পদ অনুপাত। মালিকানা মোট সম্পদ অনুপাত। তাহলে আমি এখানে লিখি মালিকানা মোট সম্পদ। মালিকানা মোট সম্পদ অনুপাত। মালিকানা মোট সম্পদ অনুপাত। তাহলে দেখো এখানে আগে আছে কি? আগে আছে মালিকানা। আমি উপরে লিখবো মালিকানা তহবিল। উপরে লিখবো মালিকানা তহবিল। মালিকানা তহবিল, ঠিক আছে। মালিকানা তহবিল। নিচে আছে মোট সম্পদ। আমি লিখবো মোট সম্পদ। মোট সম্পদ। ওকে, দেখো আগের অঙ্কে আমরা মালিকানা তহবিল বের করছিলাম কত টাকা? মালিকানা তহবিল আমরা বের করছিলাম হচ্ছে, মালিকানা তহবিল বের করছি আমরা 11,50,000 টাকা। আমরা শেয়ার মূলধন যোগ করছি, অগ্রাধিকার শেয়ার কি করছি? যোগ করছি, সাধারণ সঞ্চিতি কি করছি? যোগ করছি, সংরক্ষিত আয় যোগ করছি, অসমন্বিত ব্যয়টা কি করছি? বাদ দিছি। আমাদের বের হয়েছে 11,50,000 টাকা। তো আমরাও এইখানে আমাদের মালিকানা তহবিল লিখে দিব 11,50,000 টাকা। 11,50,000। মোট সম্পদ আমরা আগের অঙ্কে বের করছি মোট সম্পদ 15 লক্ষ টাকা। মোট সম্পদ বের করছি কত টাকা? এই যে 15 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদ আমি লিখে দিব 15 লক্ষ টাকা। মোট সম্পদ আমি লিখে দিব 15 লক্ষ টাকা। তাহলে এখন এটাকে ভাগ দাও। 11,50,000কে ভাগ দিব 15 লক্ষ দ্বারা। তাহলে বেরোবে কত? বেরোবে হচ্ছে 0.76:1। তাহলে আমি লিখবো অতএব কি? মালিকানা মোট সম্পদ এই অনুপাত সন্তোষজনক। কারণ আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 0.75:1। 75 এর থেকে বেশি আছে, তার মানে কি? সন্তোষজনক। ঠিক আছে, ওকে। এটার আদর্শ মান হচ্ছে মালিকানা মোট সম্পদ। মালিকানা মোট সম্পদ আদর্শ মান হচ্ছে 0.75:1। এটার আদর্শ মান হচ্ছে 0.75:1। ঠিক আছে, আদর্শ মান। ক্লিয়ার? আর এর আগেরটা দায় মোট সম্পদ, এটার আদর্শ মান হচ্ছে 0.25:1। 0.25:1 এটা হচ্ছে এটার আদর্শ মান। আর এর আগে যেটা ছিল, এর আগে ছিল হচ্ছে দায় মালিকানা
অনুপাত, দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে 0.50:1, এটা হচ্ছে আদর্শ মান। আদর্শ মান, তাহলে তিনটার আদর্শ মানে আমরা শিখলাম। দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে 0.50:1, ঠিক আছে। তারপরে হচ্ছে দায় মোট সম্পদের আদর্শ মান হচ্ছে 0.25:1, আর মালিকানা মোট সম্পদের আদর্শ মান হচ্ছে 0.75:1। তাহলে আমরা টোটাল 9টা সূত্র শিখলাম। প্রথমে শিখেছি স্বল্প মেয়াদী দায় পরিশোধের 3টা সূত্র: চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন অনুপাত। তারপরে শিখলাম মুনাফার সক্ষমতা বা উপার্জন ক্ষমতা নির্ণয়ের 3টা সূত্র: মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। এরপরে শিখলাম সচ্ছলতার 3টা অনুপাত: দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পদ অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত। এই 9টা সূত্র আমরা এখন আমরা শিখব পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। পরিচালন দক্ষতা যাচাই অনুপাত এখন আমরা কি করব, শিখব। দেখো, এই পরিচালন দক্ষতা যাচাই অনুপাত শিখতে গেলে আমাদের যে জিনিসটা দরকার, আমাদের গড় মজুদ কি সেটা বুঝতে হবে, সেটা আমাদের শিখতে হবে। আমাদের গড় প্রাপ্য হিসাব কি সেটা বুঝতে হবে, শিখতে হবে। গড় প্রদেয় হিসাব কি সেটা বুঝতে হবে, সেটা আমাদের কি করতে হবে, শিখতে হবে। ক্লিয়ার? দেখো, গড় মজুদের ভিতরে, অঙ্কের ভিতরে প্রশ্নে শুধুমাত্র সমাপনী মজুদই বলা থাকে সবচাইতে বেশিরভাগ সময়। সমাপনী মজুদ, শুধুমাত্র সমাপনী মজুদ বলা থাকবে 90% টাইমে। মাঝে মাঝে প্রারম্ভিক মজুদের কথাও বলা থাকে। এমন অঙ্ক যদি আমরা পাই যে অঙ্কে প্রারম্ভিক মজুদও বলা আছে, সমাপনী মজুদও বলা আছে, আমার প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদকে যোগ করতে হবে, 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে আমি গড় মজুদের পরিমাণ কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। যদি পরীক্ষাতে শুধু সমাপনী মজুদ দেওয়া থাকে, প্রারম্ভিক মজুদ দেওয়া নাই, শুধু সমাপনী মজুদ দেওয়া আছে, তাহলে এই সমাপনী মজুদটাই হবে আমার গড় মজুদ। সমাপনী মজুদটাই হবে আমার কি, গড় মজুদ। আমার আবার সমাপনী মজুদকে 2 দ্বারা ভাগ করার কোনো দরকার নাই। 2 দ্বারা ভাগ করব আমি তখনই যদি প্রারম্ভিক মজুদও থাকে, সমাপনী মজুদও থাকে। প্রারম্ভিক মজুদও যদি থাকে, সমাপনী মজুদও যদি থাকে, তাহলে আমি 2 দ্বারা ভাগ করব। যদি শুধু সমাপনী মজুদ থাকে, 2 দ্বারা ভাগ করব না, শুধু সমাপনী মজুদের টাকাটাই হবে আমার গড় মজুদের টাকা। ক্লিয়ার? আচ্ছা, গড় প্রাপ্য হিসাব, আমাকে প্রারম্ভিক প্রাপ্য হিসাব বের করতে হবে, সমাপনী প্রাপ্য হিসাব বের করতে হবে। প্রশ্নের ভিতরে 90% টাইমে শুধুমাত্র সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া থাকে, সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া থাকে। ঠিক একইভাবে যদি শুধু সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া থাকে, সেই সমাপনী প্রাপ্য হিসাবটাই হবে গড় প্রাপ্য হিসাব। যদি অঙ্কের ভিতরে প্রারম্ভিক প্রাপ্য হিসাবও দেওয়া থাকে, সমাপনী প্রাপ্য হিসাবও দেওয়া থাকে, তাহলে 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি পাবো গড় প্রাপ্য হিসাব। গড় প্রদেয় হিসাবও একইভাবে নির্ণয় করে। যদি শুধুমাত্র সমাপনী প্রদেয় হিসাব দেওয়া থাকে, তাহলে সমাপনী প্রদেয় হিসাবটাই হবে গড় প্রদেয় হিসাব। অঙ্কের ভিতরে যদি প্রারম্ভিক প্রদেয় হিসাব, সমাপনী প্রদেয় হিসাব 2টাই দেওয়া থাকে, 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমি পাবো গড় প্রদেয় হিসাব। দেখো, নিচে একটা লাইন লেখা আছে, যদি প্রারম্ভিক হিসাব সমূহ না থাকে, প্রারম্ভিক হিসাব সমূহ যদি কি হয়, না থাকে, তবে সকল ক্ষেত্রে সমাপনী হিসাবই গড় হিসাব বলে বিবেচিত হবে। সমাপনী হিসাবটাই কি হবে, গড় হিসাব বলে বিবেচিত হবে। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে আমরা পরের স্লাইডে মুভ করি। দেখো, এখানে 3টা সূত্র দেওয়া আছে: মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন। মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, আরেকটা কি, আরেকটা হচ্ছে পাওনাদার আবর্তন। খেয়াল করো, মজুদ আবর্তনের ভিতরে উপরে আসে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে আসে গড় মজুদ। এই যে বিক্রিত পণ্যের ব্যয়,
বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটা সহজ সূত্র আছে। সূত্রটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে আমি যদি বিক্রয় থেকে মোট লাভ বাদ দেই, আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আমি যদি মজুদ আবর্তন নির্ণয় করার ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমি যদি বিক্রয় থেকে মোট লাভ বাদ দেই, আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এছাড়াও মোট লাভ অনুপাত নির্ণয় করার সময় আমরা যেই স্টাইলে বিক্রিত পণ্যের ব্যয় নিট বিক্রয় মোট লাভ নির্ণয় করছি একটা সমীকরণ আকারে বের করে, সেইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কি করতে পারি, বের করতে পারি। এই যে গড় মজুদ আমরা মাত্রই শিখলাম। যদি সমাপনী মজুদ দেওয়া থাকে, সমাপনী মজুদ সরাসরি গড় মজুদের এখানে বসে যাবে। যদি প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ দুইটাই দেওয়া থাকে, তাহলে প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হবে সমাপনী মজুদ, ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলেই কি গড় মজুদ পাওয়া যাবে। এই যে আদর্শ মান হচ্ছে কয়বার? আদর্শ মান হচ্ছে 8 বার। 8 বার। তাহলে মজুদ আবর্তন আসলে কি নির্দেশ করে? মজুদ আবর্তন নির্দেশ করে যে আমার কাছে যেই পরিমাণ পণ্য মজুদ আছে তা বিক্রয় কত দিনে হয়। ধরো আমার কাছে পণ্য মজুদ আছে যতগুলা, 80,000 টাকার পণ্য আমার কাছে মজুদ আছে। তার মানে আমার গুদামে যেই পরিমাণ পণ্য মজুদ থাকে সেই পরিমাণ পণ্য বিক্রয় হইতে আমার কতবার সময় লাগে, বা আমার গুদামটাকে কতবার রিফিল করতে হয়, কত দ্রুত আমি আমার মজুদ পণ্য গুলোকে কি করতে পারি, বিক্রয় করতে পারি। এর সাধারণ আদর্শ মান হচ্ছে 8 বার। তার মানে একটা প্রতিষ্ঠান পণ্যের মজুদ করে বছরে 8 বার, তাহলে সেটা ভালো। যদি 10 বার মজুদ করে আরো ভালো। কারণ কি? কারণ সে যে পরিমাণ পণ্য ক্রয় করে নিয়ে আসে, যেই পরিমাণ পণ্য তার গুদামে জমা অবস্থায় থাকে, সেটা সে বছরে 10 বার রিফিল করে। মানে তার গুদামের ভিতরে বছরে 10 বার পণ্য ঢুকে এবং 10 বার সেটা সেল হয়। তার মানে বিক্রয়ের পরিমাণ বেশি বোঝানো হয়েছে। যদি 8-এর কম থাকে, যদি 6 বার হয় এর অ্যান্সার, তাহলে কি বুঝাবে? তাহলে বুঝাবে এক বছরে গুদামে পণ্য ঢুকে 6 বার এবং সেই পণ্যটা 6 বারের মাথায় কি হয়, বিক্রি হয়। তার মানে বিক্রয় কি কম, বিক্রয়ের পরিমাণ কম। তার মানে সহজ কথায় গড় মজুদের উত্তর যদি 8 বার হয় তাহলে এটা স্বাভাবিক। 8 বারের বেশি যদি হয় তাহলে আমি দ্রুত পণ্য বিক্রয় করতে পারি, মানে আমার ক্যাশ ফ্লো অনেক ভালো, আমার গোডাউনে পণ্য মজুদ অবস্থায় পড়ে থাকে না, আমি দ্রুত পণ্যগুলা বিক্রয় করতে পারি। যদি 8 বারের কম হয় তার মানে আমার গুদামে পণ্যগুলো মজুদ অবস্থায় পড়ে থাকে, আমি সহজে পণ্যটা বিক্রয় করতে পারি না। আশা করি বুঝছো। তাহলে সূত্রটা কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে গড় মজুদ। ওকে। দেনাদার আবর্তন, দেখো দেনাদার আবর্তন আর পাওনাদার আবর্তন নিচে হয় হচ্ছে গড় প্রদেয় হিসাব যোগ গড় প্রদেয় নোট। এই যে গড় প্রদেয় হিসাব, এই গড় প্রদেয় হিসাব আমি কিভাবে বের করতাম? প্রারম্ভিক প্রদেয় হিসাব যোগ সমাপনী প্রদেয় হিসাব ভাগ দিতাম 2 দ্বারা, গড় প্রদেয় হিসাব বের হইতো। একই স্টাইলে গড় প্রদেয় নোট, যদি অঙ্কে প্রদেয় নোট থাকে আসবে, না থাকলে আসবে না। 99% অঙ্কের ভিতরে গড় প্রদেয় নোট কি হয় না, গড় প্রদেয় নোট আসে না। 99% টাইমে গড় প্রদেয় নোট কি হয় না, গড় প্রদেয় নোট আসে না। ক্লিয়ার? আবার গড় প্রাপ্য হিসাব আর গড় প্রাপ্য নোট এক স্টাইলে বার করব। প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2, প্রারম্ভিক প্রাপ্য নোট যোগ সমাপনী প্রাপ্য নোট ভাগ হবে 2। এখন দেখো উপরে কি থাকবে, এই যে উপরে কি থাকে, উপরে কি থাকে? দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব আবর্তন, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব কখন তৈরি হয়? আমি যখন ধারে, এই যে ধারে, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি যখন ধারে কি করি, বিক্রয় করি, তাহলে উপরে আসে কি, নিট ধারে বিক্রয়। কখন? দেনাদার আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তনে উপরে আসে হচ্ছে নিট ধারে বিক্রয়, নিট ধারে বিক্রয়। আবার পাওনাদার আবর্তন, এটার আরেকটা নাম হয় প্রদেয় হিসাব আবর্তন, প্রদেয় হিসাব, পাওনাদার আবর্তন অথবা প্রদেয় হিসাব আবর্তন। তাহলে প্রদেয় হিসাব আবর্তনে উপরে হয় আমার
নিট ধারে ক্রয়, নিট ধারে ক্রয়। তাহলে সূত্রটা আমরা একবারে শিখি। এর আদর্শ মান হচ্ছে 6 বার, এর আদর্শ মান হচ্ছে কয়বার? 6 বার। তাহলে সূত্রগুলো একবার দেখি। মজুদ আবর্তন, উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে গড় মজুদ। দেনাদার আবর্তন, উপরে নিট ধারে বিক্রয়, কারণ বিক্রয় ধারে বিক্রয় করলেই দেনাদার পাওয়া যায়, ধারে বিক্রয় করলে দেনাদার পাওয়া যায়, এজন্য দেনাদার আবর্তনের উপরে হয় নিট ধারে বিক্রয়। ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব বা পাওনাদার পাওয়া যায়, এই কারণে পাওনাদার আবর্তন অনুপাতের উপরে হচ্ছে নিট ধারে ক্রয়। নিচে হচ্ছে গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নোট, গড় প্রদেয় হিসাব যোগ গড় প্রদেয় নোট। দুইটা সূত্র একই রকম, একই রকম, দুইটা সূত্র কি একই রকম, ঠিক আছে? ওকে, এখন আমরা আমাদের অঙ্কের ভিতরে যাই। সূত্রগুলো তো আমরা দেখলাম, অঙ্ক কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখি। ওকে, আচ্ছা, গড় আদায় সময়, গড় পরিশোধ সময় আমি একটু পরে যাই। আগে আমরা বাকিটুকু যতটুকু আমরা শিখছি, মানে এই যে মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, এই তিনটা আগে আমরা করি। করার পর আমরা গড় আদায়, গড় পরিশোধ সহজেই শিখতে পারবো যদি ওই তিনটা আমরা ভালো করে বুঝি। দেখো, অঙ্ক দিছে এখানে একটা, মজুদ পণ্য দিয়ে দিছে, দেনাদার দিয়ে দিছে, প্রদেয় হিসাব দিয়ে দিছে, প্রাপ্য নোট দিয়ে দিছে। প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব দেয় নাই, দিছে প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব দেয় নাই। দেখো এইখানে বলছে যে উক্ত বছরে ক্রয় ও বিক্রয় যথাক্রমে 40 লাখ টাকা, 60 লাখ টাকা, উভয়ের, এই যে উভয়ের 20% নগদে। তাহলে নগদে যদি 20% হয়, 80% হচ্ছে ধারে। 80% কিসে? ধারে। 80% হচ্ছে ধারে। এতটুকু ক্লিয়ার? 20% যদি নগদে হয়, 80% ধারে। 40 লাখের 80% হবে ধারে ক্রয়, 60 লাখের 80% হবে ধারে বিক্রয়। বলে দিছে মোট মুনাফা 10 লক্ষ টাকা, মোট মুনাফা 10 লক্ষ টাকা। আমাকে কতে বলছে? মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে যাওয়ার সময় আমি এখন কি করব? আমি মজুদ আবর্তনের সূত্রটা আগে লিখব। মজুদ আবর্তনের সূত্রটা আগে কি করব? লিখব। লিখলাম মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়, উপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচে হবে কি? নিচে হবে গড় মজুদ, নিচে হবে গড় মজুদ, নিচে হবে গড় মজুদ। তাহলে আমার অঙ্ক থেকে কি বের করতে হবে? আমার অঙ্ক থেকে বিক্রিত পণ্যের ব্যয় আর গড় মজুদ কি করতে হবে? বের করতে হবে। দেখো এই অঙ্কের ভিতরে এই যে বিক্রয় কি বলা আছে? বিক্রয়, বিক্রয় বলা আছে কত টাকা? বিক্রয় বলা আছে 60 লক্ষ টাকা। মোট মুনাফা বলা আছে 10 লক্ষ টাকা, মোট মুনাফা বলা আছে 10 লক্ষ টাকা। তাহলে আমার কি করতে হবে? আমি লিখবো গণনা, গণনা। তাহলে গণনাতে আমি বের করব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আমি কি করব এখন? বিক্রয় থেকে মাইনাস করব, বিক্রয় থেকে মাইনাস করব মোট লাভ, বিক্রয় থেকে মাইনাস করব মোট লাভ। তাহলে বিক্রয় হচ্ছে আমার 60 লক্ষ টাকা আর মোট লাভ হচ্ছে আমার 10 লক্ষ টাকা। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় হবে 50 লক্ষ টাকা। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে আমি লিখে দিব 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। ক্লিয়ার? আমার এখন লাগবে গড় মজুদ। কি লাগবে? গড় মজুদ কত টাকা। তাহলে দেখো অঙ্কে যাই। এই অঙ্কের ভিতরে শুধু একটাই মজুদ বলা আছে, সেটা হচ্ছে এই যে মজুদ পণ্য 5 লক্ষ টাকা। যেহেতু কোনো প্রারম্ভিক মজুদ নাই, সেই কারণে এই মজুদ পণ্যটাই হবে আমার গড় মজুদ। যেহেতু একটা মজুদ দেওয়া, একটা মজুদ দেওয়া থাকলে যেটা দেওয়া থাকে সেইটাই হয় গড় মজুদ। তাহলে গড় মজুদ হবে আমার 5 লক্ষ টাকা। গড় মজুদ হবে আমার 5 লক্ষ টাকা।
তাহলে 5,50,00,000কে যদি আমি 5 লক্ষ দ্বারা ভাগ দেই আমার উত্তর হবে 10 বার, উত্তর হবে 10 বার। তাহলে আমার মজুদ আবর্তন অনুপাত কতবার? 10 বার। একদমই সহজ, একদমই সহজ। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করো বাচ্চারা যে আমরা বুঝতে পারতেছি বা বুঝছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতেছো। ঠিক আছে? নাহলে তো আমি আসলে বুঝি না তোমরা বুঝতেছো না কি বুঝতেছো না। আমার কাছে গলা ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো। আচ্ছা, তো বুঝছো নাকি বুঝো নাই সেটা একটু বলো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা তাহলে ক্লিয়ার। 10 বার হয়েছে। কয়বার হয়েছে? 10 বার হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি অতএব মজুদ আবর্তন অনুপাত সন্তোষজনক। সন্তোষজনক। ঠিক আছে? যদি এখানে 10 বার না হয়ে হইতো 6 বার, তাহলে আমি লিখতাম সন্তোষজনক নয়। যদি তো 8 বার, তাহলে লিখতাম সন্তোষজনক, কারণ আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 8। 8 বার কি? 8 বার হচ্ছে আদর্শ মান। 8 বার হচ্ছে কি? 8 বার হচ্ছে আদর্শ মান। আদর্শ মান 8 বার হচ্ছে আমার আদর্শ মান। ওকে, 8 বার হচ্ছে আদর্শ মান। ক্লিয়ার? তাহলে বুঝছো? তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এটা যদি কেউ বুঝে থাকো তাহলে বলো, আমরা পরের ম্যাথে চলে যাই। এইখানে দেখো বলছে গড় আদায় সময় ও গড় পরিশোধ সময় কি করো? নির্ণয় করো। আমি একটু সহজ করে তোমাদেরকে বলি, একটু ঠান্ডা মাথায় শুনো, কঠিন না। গড় আদায় সময়, নিজেকে প্রশ্ন করো, আমরা কাদের কাছ থেকে টাকা আদায় করি? আমরা টাকা আদায় করি দেনাদারের কাছ থেকে। আমরা কাকে টাকা পরিশোধ করি? আমরা পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে টাকা কি করি? টাকা হচ্ছে পরিশোধ করি। তার মানে গড় আদায় সময় বের করতে গেলে আমার আগে বের করতে হবে দেনাদার আবর্তন অথবা প্রাপ্য হিসাব আবর্তন। তাহলে গড় আদায় সময় বের করতে গেলে আমাদের আগে বের করতে হবে প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত, কারণ আমরা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করি। আবার গড় পরিশোধ সময় টাকা পরিশোধ করি আমরা পাওনাদারদেরকে অথবা প্রদেয় হিসাবকে। সেই কারণে গড় পরিশোধ সময় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে নির্ণয় করতে হবে পাওনাদার আবর্তন অনুপাত অথবা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। দুইটা তো একই। তাহলে আমরা গড় আদায় সময় আগে নির্ণয় করব। ক্লিয়ার? আমরা যদি যাই, আমরা লিখি গড় আদায় সময়। গড় আদায় সময় নির্ণয়। গড় আদায় সময় নির্ণয়। তাহলে গড় আদায় সময় নির্ণয় করার জন্য আমাদের আগে কি নির্ণয় করতে হবে? আমাদের আগে নির্ণয় করতে হবে দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেনাদারের ভিতরে এই যে দেনাদার আবর্তন, দেনাদারের ভিতরে কখন দেনাদার সৃষ্টি হয়? যখন আমরা ধারে কি করি? ধারে বিক্রয় করি, তখন দেনাদার কি হয়? সৃষ্টি হয়। তাহলে আমার এখানে লিখতে হবে নিট ধারে বিক্রয়। নিট ধারে বিক্রয়। নিট ধারে বিক্রয়। তার মানে আমাদের কখন হচ্ছে দেনাদার আবর্তন কখন তৈরি হয়? দেনাদার কখন তৈরি হয়? যখন আমি ধারে বিক্রয় করি। এই জন্য আমি লিখলাম নিট ধারে বিক্রয়। এখন দেখো এই অঙ্কের ভিতরে আছে শুধু প্রাপ্য নোট, আর কোনো কিছুই নাই। শুধু আছে প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব নাই, দেনাদার নাই, শুধু আছে প্রাপ্য নোট। যেহেতু শুধু প্রাপ্য নোট আছে, আমি এখানে লিখে দিব গড় প্রাপ্য নোট। গড় প্রাপ্য নোট। তাহলে দেখো আমার নিট ধারে বিক্রয় কত? আমার নিট ধারে বিক্রয় কত? এইখানে দেখো বলা হয়েছে উভয়ের 20% নগদে। তাহলে 80% কিসে? 80% হচ্ছে বাকিতে। আমার বিক্রয়ের পরিমাণ হচ্ছে 60 লক্ষ টাকা। কত টাকা? 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকার
এই 60 লক্ষ টাকার 80% হচ্ছে আমার ধারে বিক্রয়। 60 লক্ষ টাকার 80% আমার কি? 80% হচ্ছে আমার ধারে বিক্রয়। তাহলে আমি 60 লক্ষ টাকার 80% হচ্ছে বের করব। তাহলে 60 লক্ষ টাকার 80% যদি আমি বের করি তাহলে আমার আসে হচ্ছে 4,80,000 টাকা। আমার আসে কত টাকা? সরি, 48 লক্ষ টাকা। আমার আসে হচ্ছে 48 লক্ষ টাকা। তাহলে এই 60 লাখের 80% আমার আসে 48 লক্ষ টাকা। কারণ যেহেতু বলছে 20% নগদে, তার মানে 80% হয়েছে ধারে। 80% কি হয়েছে? ধারে। তো আমার কি আনতে হবে? আমার ধারে বিক্রয়ের পরিমাণটা কি করতে হবে? আনতে হবে। তাহলে ধারে বিক্রয় হচ্ছে 48 লক্ষ টাকা। তাহলে আমি ধারে বিক্রয়ের জায়গায় কত টাকা লিখবো? 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা। ওকে, এখন আমার প্রাপ্য নোট 2 লক্ষ টাকা। আর তো কিছু আমার এখানে নাই। তাহলে গড় প্রাপ্য নোটের এখানে আমি লিখে দিব 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এটাকে যদি আমি ভাগ দিই এখন 2 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমার আসে কতবার? দেখো আমার অনেক বেশি আসে। আমার আসে 24 বার। কতবার আসে? 24 বার। আদর্শ মান 6 বার, আসছে কয়বার? 24 বার। অনেক ভালো। তাহলে এখন আমি লিখবো অতএব গড় আদায় সময়, গড় আদায় সময়, গড় আদায় সময় সমান সমান, উপরে আমি লিখে দেব 365, নিচে লিখবো আমি দেনাদার আবর্তন, দেনাদার আবর্তন, দেনাদার আবর্তন। ওকে, আবর্তন। তাহলে 365-কে যদি আমি 24 দ্বারা ভাগ দেই, 24 দ্বারা যদি আমি 365-কে ভাগ দেই, তাহলে আমার আসে হচ্ছে 15.20 দিন। 15.20 দিন। তাহলে আমার গড় আদায় সময় হচ্ছে 15.20 দিন। ঠিক আছে। আর নির্ধারে বিক্রয় আমি কিভাবে বের করছিলাম? আমার 60 লক্ষ টাকা ছিল বিক্রয়, তার 20% নগদে, 80% হচ্ছে ধারে। তাহলে ধারে বিক্রয়, ধারে বিক্রয়, ধারে বিক্রয়, তাহলে ধারে বিক্রয় কত বেড়েছে? 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা। এই 48 লক্ষ টাকাটাই আমি নির্ধারে বিক্রয়ের এখানে কি করছি? লিখে দিছি। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমার গড় আদায় সময় কত? 15.20 দিন। ক্লিয়ার সবাই? তাহলে গড় আদায় সময় নির্ণয়ের জন্য আমার আগে দেনাদার আবর্তন অনুপাত বের করতে হবে। যতবার বেরোবে সেটাকে 365 দিয়ে, মানে 365-কে এই দেনাদার আবর্তনের বার দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমি গড় আদায় সময় কি পারবো? নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের পরবর্তী সমস্যাটাতে যাই। পরবর্তী সমস্যাটাতে যাই। দেখো এখানে আমি কি বের করব? আমি বের করব গড় পরিশোধ সময়। গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়। গড় পরিশোধ সময় নির্ণয় করার জন্য আমার আগে বের করতে হবে পাওনাদার আবর্তন অনুপাত। পাওনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত। তাহলে পাওনাদার আবর্তন অনুপাতের উপরে আসে কি? উপরে আসে নিট ধারে ক্রয়, নিট ধারে ক্রয়। আর দেখো নিচে কি আসবে? এই অঙ্কে শুধু আছে প্রদেয় হিসাব, ওইখানে তো দেনাদারও ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগের অঙ্কে আমাদের একটু সংশোধন হবে, সেটাই সংশোধনটা আগে করি। আগের অঙ্কের ভিতরে খেয়াল করো আমাদের কিছু সংশোধন আছে। ঠিক আছে, আমরা এটাকে মুছে দেই, এটাকেও মুছে দেই, এটাকেও মুছে দেই, এটাকেও মুছে দেই। আগের অঙ্কে আমাদের একটু সংশোধন আছে। আমরা নিচে লিখব গড় গড় দেনাদার যোগ গড় প্রাপ্য নোট, গড় প্রাপ্য নোট।
তাহলে উপরে হয় কত? উপরে হয় হচ্ছে 48 লাখ টাকা, আমরা লিখবো 48 লাখ টাকা। আর আমার দেনাদার আছে 4 লক্ষ, প্রাপ্য নোট আছে 2 লক্ষ, তাহলে আমি এখানে লিখে দিব 4 লক্ষ যোগ 2 লক্ষ। এটা চেঞ্জ হবে, 24 বার হবে না। তাহলে 48 লক্ষকে ভাগ দিব 6 দ্বারা, 48 লক্ষকে আমি ভাগ দিব 6 দ্বারা, তাহলে হবে হচ্ছে 48 লক্ষকে 6 বার ভাগ দিলে হবে হচ্ছে কি 8 বার। কয়বার? 8 বার। তাহলে এখানে নিচে হবে কত? 8। তাহলে 365কে আমি ভাগ দিব 8 দ্বারা, আমার হবে 45.62 দিন। 45.62 দিন, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে কি অ্যান্সার। কারণ আমার ভিতরে দেনাদারও ছিল, প্রাপ্য নোটও ছিল, দেনাদারও ছিল, প্রাপ্য নোটও ছিল। এই অঙ্কের ভিতরে কি আছে? অঙ্কের ভিতরে দেনাদারও আছে, আবার প্রাপ্য নোটও আছে। এই কারণে দুইটাকে আমার আনতে হয়েছে। পাওনাদার আবর্তনে শুধু আছে প্রদেয় হিসাব, শুধু আছে কি হিসাব? প্রদেয় হিসাব। যেহেতু একটাই আছে, আমি শুধু একটাই নিব, আমি শুধু প্রদেয় হিসাবকে নিব 6 লক্ষ টাকা, আমি শুধু প্রদেয় হিসাবকে নিব 6 লক্ষ টাকা। তাহলে নিচে আসবে কি? নিচে আসবে গড় প্রদেয় হিসাব, গড় প্রদেয় হিসাব। ঠিক আছে, তাহলে নির্ধারে ক্রয় কত টাকা? দেখো, ক্রয় হইতাছে 40 লক্ষ টাকা। ক্রয়ের পরিমাণ কত? এই যে ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ 40 লক্ষ টাকা। 20% কিভাবে? নগদে। তাহলে এটারও 80% হচ্ছে ধারে। 80% কি? 80% হচ্ছে ধারে। তাহলে আমি এখানে লিখি ধারে ক্রয়, ধারে ক্রয় 40 লক্ষ ইন্টু 80%, তাহলে কত টাকা বেরোবে? 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা। তাহলে আমি নির্ধারে ক্রয়ের এখানে লিখবো 32 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা। আর গড় প্রদেয় হিসাব আমার কত? 6 লক্ষ টাকা। গড় প্রদেয় হিসাব আমার 6 লক্ষ টাকা। কারণ দেখো এখানে প্রদেয় হিসাব দেওয়া আছে 6 লক্ষ, যেহেতু একটাই প্রদেয় হিসাব দেওয়া আছে, আমি শুধু এটাকে যোগ করে দেব 6 লক্ষ টাকা। ঠিক আছে, আমি লিখছি 6 লক্ষ টাকা। তাহলে 32 লাখকে যদি আমি 6 লক্ষ দ্বারা ভাগ দেই, তাহলে হবে আমার 5.33 বার। তাহলে আমার পাওনাদার আবর্তন অনুপাত 5.33 বার। এখন আমি বের করব কি? এখন আমি বের করব গড় পরিশোধ সময়। গড় পরিশোধ সময়, গড় পরিশোধ সময়। তাহলে গড় পরিশোধ সময়ের সূত্র কি? উপরে হবে 365, নিচে হবে কি? নিচে হবে পাওনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, পাওনাদার আবর্তন। তাহলে 365কে আমি এখন 365কে আমি ভাগ দিব 5.33 দ্বারা, 5.33 দ্বারা। তাহলে 365কে যদি আমি 5.33 দ্বারা ভাগ দেই, আমার আসে 68.48 দিন। 68.48 দিন। এই যে আমি কি গড় পরিশোধ সময় নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তাহলে গড় পরিশোধ সময় নির্ণয় করার জন্য আমার আগে পাওনাদার আবর্তন নির্ণয় করতে হবে। আমি 365কে পাওনাদার আবর্তন দ্বারা ভাগ দিলেই আমার কি গড় পরিশোধ সময় কি হয়ে যাবে? নির্ণয় হয়ে যাবে। আবার গড় আদায় সময় নির্ণয় করার জন্য, গড় আদায় সময় নির্ণয় করার জন্য আমার আগে বের করতে হবে দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত বের করার পর 365কে দেনাদার আবর্তন দ্বারা ভাগ দিলে যেই দিন বার হবে সেটাই আমার কি গড় আদায় সময়। ক্লিয়ার? আর হচ্ছে গড় মজুদ। তাহলে মজুদ আবর্তন অনুপাত বের করার জন্য আমার আগে লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হচ্ছে গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় বের করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখবো। গড় মজুদ যদি শুধু সমাপনী মজুদ দেওয়া থাকে, সমাপনী মজুদটাই হবে গড় মজুদ। আর প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ দুইটাই যদি দেওয়া থাকে, দুইটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব। ভাগ করলেই আমি গড় মজুদ পেয়ে যাব। তাহলে গড় মজুদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়কে যদি আমি ভাগ দেই, তাহলে আমার মজুদ আবর্তন অনুপাত কি হয়? মজুদ আবর্তন অনুপাত নির্ণয় হয়। তাহলে আমরা টোটাল 4টা ধাপে অধ্যায়টা শিখলাম। কয়টা ধাপে? 4টা ধাপে। আমরা একটু প্রথম থেকে আবার একটু রিকল করি। ঠিক আছে, আমরা 4টা ধাপে অধ্যায়টা কি করছি? শিখছি। দেখি, আমাদের সর্বপ্রথম ছিল
স্বল্প মেয়াদী দায় পরিশোধ অনুপাত, এটার ভিতরে সূত্র ছিল তিনটা। কি কি সূত্র? চলতি অনুপাত, অগ্নি পরীক্ষা বা তারল্য অনুপাত, চলতি অথবা কার্যকরী মূলধন অনুপাত। ঠিক আছে, এরপর আমরা শিখছি হচ্ছে মুনাফা অর্জন অনুপাত বা উপার্জন অনুপাত। এটার ভিতরে ছিল তিনটা, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, আর ছিল কি, আর ছিল বিনিয়োজিত মূলধনের অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। টোটাল 6টা সূত্র গেল। তারপর আমরা শিখছি সচ্ছলতার অনুপাত। কিসের অনুপাত? সচ্ছলতার অনুপাত। সচ্ছলতার অনুপাত, সচ্ছলতার অনুপাতের ভিতরে থাকে মালিকানা তহবিল, মোট সম্পদ, বহির্দায়। সচ্ছলতার অনুপাতের সূত্র আছে তিনটা। দায় মালিকানা অনুপাত, যেটা আগে বলবে সেটা উপরে, দায় আগে বলছে, বহির্দায় উপরে, মালিকানা তহবিল পরে আছে, মালিকানা তহবিল নিচে। আবার দায় মোট সম্পদ, দায় আগে বলছে, বহির্দায় উপরে, মোট সম্পদ পরে বলছে, মোট সম্পদ নিচে। আবার মালিকানা মোট সম্পদ, মালিকানা মোট সম্পদ, মালিকানা আগে বলছে, মালিকানা তহবিল উপরে, মোট সম্পদ পরে বলছে, মোট সম্পদ কি নিচে। টোটাল সূত্র হয়েছে কয়টা? 9টা। তারপর আমরা শিখছি কি? তারপর আমরা শিখছি পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। এখানে আছে 5টা। প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে মজুদ আবর্তন, তারপর হচ্ছে দেনাদার আবর্তন, তারপর হচ্ছে পাওনাদার আবর্তন। ক্লিয়ার? এরপর দুইটা হচ্ছে কি? দুইটা হচ্ছে গড় আদায় সময় আর গড় পরিশোধ সময়। এই দুইটা পরীক্ষাতে তেমন বেশি আসে না, মাঝে মাঝে আসে, খুবই রেয়ার, কিন্তু আসে। আর এই দুইটা দেনাদার আবর্তন আর পাওনাদার আবর্তন, এই দুইটা পরীক্ষাতে বেশি আসে। যদি আসে এই দুইটাই কি আসে? বেশি আসে। কিন্তু যদি আমাকে গড় আদায় বের করতে বলে, আমার আগে দেনাদার আবর্তন অনুপাত বের করে নিতে হবে। 365কে দেনাদার আবর্তন অনুপাত দ্বারা ভাগ করলেই আমি গড় আদায় পাবো। এটার আদর্শ মান হচ্ছে 60 দিন। ঠিক আছে, আবার গড় পরিশোধের ভিতরে 365কে পাওনাদার আবর্তন দ্বারা ভাগ করলেই আমি গড় পরিশোধ সময় পাবো। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের আজকের মোট ক্লাস। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা অবজেক্টিভ দেই এই অধ্যায় থেকে, যেটা পরীক্ষাতে অনেক আসে। দেখি তোমরা এই অবজেক্টিভটা অ্যান্সার করতে পারো কিনা। ঠিক আছে, তোমরা সমস্যা বের করতে করতে আমি তোমাদেরকে একটা অবজেক্টিভ দেই, দেখি এই অবজেক্টিভটা তোমরা পারো কিনা। ক্লিয়ার? আচ্ছা, লিখি চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত 2:1, চলতি মূলধন অনুপাত 2:1। চলতি দায় 50,000, চলতি দায় 50,000 টাকা হলে চলতি সম্পদ কত? চলতি সম্পদ কত? চলতি দায় 50,000 টাকা হলে চলতি সম্পদ কত? ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই না? তার মানে সবাই ক্লাসটা বুঝছো মোটামুটি, কারো কোনো সমস্যা নাই। এই অবজেক্টিভটা এখন সলভ করি, চলো। বলছে দেখো, চলতি মূলধন অনুপাত 2:1। তাহলে চলতি মূলধন আসলে কি? চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, আর নিচে হবে চলতি দায়, নিচে হবে চলতি দায়। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 2:1, 2:1। তাহলে চলতি দায় হচ্ছে 1 ভাগ, আর চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করার পর হয় কয় ভাগ? হয় হচ্ছে 2 ভাগ। তার মানে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করার পর হয় কয় ভাগ? হয় হচ্ছে 2 ভাগ। আমাকে বলেছে চলতি দায় 50,000 টাকা, চলতি দায় 50,000 টাকা। তাহলে এই 1 ভাগের টাকা হচ্ছে 50,000 টাকা, 1 ভাগের টাকা হচ্ছে 50,000 টাকা। তাহলে এইখানে যেই টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস 50,000, চলতি সম্পদ মাইনাস 50,000। চলতি দায় হচ্ছে 50,000 টাকা। তাহলে চলতি সম্পদ, এই যে চলতি সম্পদ মাইনাস কি? চলতি দায়, চলতি সম্পদ মাইনাস 50,000। তাহলে এই চলতি সম্পদ আমার কি করতে হবে? এখন বের করতে হবে। চলতি সম্পদটা কি করতে হবে? বের করতে হবে।
এক ভাগে যদি 50,000 টাকা হয়, এক ভাগে যদি 50,000 টাকা হয়, তাহলে 2 ভাগে কত টাকা? 2 ভাগে হবে 50,000 ইন্টু 2 সমান সমান 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তাহলে চলতি সম্পদ থেকে আমি যদি 50,000 টাকা বাদ দেই, আমার উত্তর বের হইতেছে কত? উত্তর বের হইতেছে 1 লক্ষ টাকা। উত্তর বের হইতেছে 1 লক্ষ টাকা। কারণ এই যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এর মান কত? এর মান হচ্ছে 2। এর মান কত? এর মান হচ্ছে 2। চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে 1। তাহলে চলতি দায় 50,000 টাকা, 1 ভাগে যদি হয় 50,000 টাকা, 2 ভাগে হবে কত? 1 লক্ষ টাকা। তার মানে কি? চলতি সম্পদ মাইনাস 50,000 হচ্ছে চলতি দায়, তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় সমান সমান হবে কত? 1 লক্ষ টাকা। তাহলে চলতি সম্পদের পরিমাণ কত হবে? কত টাকা থেকে 50,000 বাদ দিলে 1 লক্ষ টাকা হয়? তাহলে 1,50,000 টাকা থেকে আমি যদি 50,000 টাকা কি করি? বাদ দেই, আমার 1 লক্ষ টাকা হবে। তাহলে চলতি সম্পদ কত? চলতি সম্পদ হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সবাইকে ঈদের পরে সবার সাথে দেখা হবে। সবাইকে ঈদ মোবারক। বেশি বেশি গরুর গোস্ত খাবা, বেশি বেশি করে পড়াশোনা করবা। গরুর পিছনে দৌড়াইয়া এই সময় এই মানে এইচএসসির আগের সময় নষ্ট করো না, তাহলে দেখা যাবে সারা জীবনই গরুর পিছনে কি করতে হবে? দৌড়াইতে হবে। ঠিক আছে? তাহলে গরুর পিছনে আমরা দৌড়াবো, গরুকে ঘাস খাওয়াবো, গরুকে গোসল করাবো, গরুর সেবা যত্ন করবো, হাটে যাব, হাটে অবশ্যই যাব। আমি কখনোই বলবো না যে তোমাদের পরীক্ষা এই কারণে তোমরা সবকিছু বাদ দাও, সবকিছু বাদ দিয়ে তোমরা শুধু 24 ঘন্টা পড়াশোনাই করো, এই কথা আমি কখনোই বলবো না। হাটে আমরা অবশ্যই যাব, আমরা ঈদের আনন্দও করব, পাশাপাশি আমরা কি করব? একটু পড়াশোনাও করব। ক্লিয়ার? তাহলে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদ কাটাও। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমাদের আবার দেখা হবে ঈদের পরবর্তী বুধবার ফিন্যান্স প্রথম পত্রের 9ম অধ্যায়ের ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।